8 বছরের সুকন্যা চোখ টলতে টলতে ঘুম থেকে উঠে মায়ের কাছে গেল। ওর মা সোফায় বসে টিভি দেখছিল। মা, আমি ম্যাগি খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর এমনিতেও আমি কিছু বানাইনি। তোর বাবাও অফিসের ট্রিপে গেছে, আর বাড়িতে তুই আর আমি, তাই কিছু বানাইনি। দাঁড়া, ম্যাগিই বানাচ্ছি, ওটা তাড়াতাড়িও হয়ে যাবে। মায়া অলসতার কারণে ম্যাগিই বানালো। সেটা নিজেও খেলো আর মেয়েকেও দিল। বেশিরভাগ সময়ই ওর হাজবেন্ড বাইরের ট্রিপেই থাকতো, আর তাই মায়া তাড়াতাড়ি করে ম্যাগিই বানাতো আর দুজনে মিলে খেত। কিন্তু এখন সুকন্যার বয়স 22 বছর। মা, মা, তুমি কোথায়? মনে হচ্ছে আবার পুজোতে বসেছে। আমার তো কলেজের জন্য লেট হচ্ছে, এক কাজ করে ম্যাগি বানিয়ে নি, আমাদের অল টাইম ফেভারিট। সুকন্যা ম্যাগি বানাতে রান্নাঘরে যায়। সেখানে গিয়েও ভাবে কিছু সবজি ম্যাগিতে দেবে, তাই সবজি কাটতে গিয়ে ওর আঙুল কেটে যায়। আহ মা, মা, কি লাগছে? ওর আওয়াজ শুনে ওর মা তাড়াতাড়ি পুজো শেষ করে বাইরে বেরিয়ে আসে। একটু দেখে শুনে কাজ করতে পারিস না? আঙুলটা কাটলি তো, দাঁড়া আমি পট্টি লাগিয়ে দিচ্ছি। এই বলে সুকন্যার মা ওর আঙুলে ব্যান্ডেজ লাগায় আর তারপর নিজেই ম্যাগি করতে লাগে। একমাত্র মেয়ে ছিল বলে মায়াদেবী সুকন্যাকে দিয়ে বেশি রান্নাঘরের কাজ করাতেন না। সেজন্য সুকন্যাও ম্যাগি ছাড়া আর কিছুই বানাতে পারতো না। তুইও না অঙ্কিত, আমি জানি না কতদিন এইভাবে আমার সাথে টাইম পাস করবি। ও ম্যাডাম, আমি তোর জন্য না খুব সিরিয়াস, ঠিক আছে? এভাবে বলবি না। তাহলে তুই কেন আসিস না আমার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে? শোন, আগে আমাদের পড়াশোনাটা শেষ হোক, আমি ভালো চাকরি পাই, তারপর তো যাবো নাকি। এইভাবেই সময় কেটে যায় আর অঙ্কিত একটা ভালো চাকরি পেয়ে যায়। ও ম্যাগির কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি পেয়ে যায়। এরপর ও নিজের পরিবারে বিয়ের কথা বলে আর দুই পরিবার একে অপরের সাথে দেখা করে। দিদি, এটা আমার একমাত্র মেয়ে, অনেক আদরে বড় করেছি। আপনারা শুধু আমার মেয়েটাকে একটু খেয়াল রাখবেন। আপনি চিন্তা করবেন না দিদি, আমরা বউ না মেয়ে নিয়ে যাচ্ছি। কিছু মাস পরে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর একদিন, বৌমা, আমাকে এক কাপ চা বানিয়ে দাও। রোজ তো নিজের হাতেই খাই, আজকে নয় তোমার হাতেই খাবো। হ্যাঁ মা, আমি এখনই বানিয়ে আনছি। এরপর সুকন্যা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসে। খেয়ে বলুন না মা, কেমন হয়েছে? চাটা ঠান্ডা হবে তারপর তো খাবো। বৌমা হয়ে শাশুড়িকে অর্ডার দিচ্ছ? লোকে সত্যি কথাই বলে, শাশুড়ি তো শাশুড়িই হয়। আরে আরে বৌমা, এটা চা বানিয়েছো না কারা বানিয়েছো? এত চা পাতা কে দেয়? এটা খেয়ে তো আমার মাথা ব্যথা আরো বেড়ে গেল। তোমার মা কি তোমাকে চা বানানোও শেখায়নি? আসলে মা, আজকে প্রথমবার বানালাম তো, তাই আস্তে আস্তে শিখে যাব। জানি না বাবা, আজকালকার মেয়েদের যে কি হবে, চাও বানাতে পারে না। আরে ও মেম সাহেব, তুই যে জ্ঞান দিচ্ছিস, তুই নিজে বানাতে পারিস? এই শুনে সুকন্যা একটু হাসলো আর ননদ মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সুকন্যা সবার জন্য জলখাবার বানিয়ে নিয়ে আসে। ওরা সবাই খেতে বসে খাবার টেবিলে ম্যাগি দেখে অবাক হয়ে যায়। বৌমা, এটা কি? সরি মা, মানে আমি খাবার বানানো। আরে আমি তো সেটাই বলছি, তুমি কি করে বুঝলে যে আমাদের ম্যাগি খুব পছন্দ? তুমি জানো, এমন একদিনও যায় না যেদিন আমরা ম্যাগি খাই না। কিন্তু আমার সবজি দেওয়াটা পছন্দ। আর বৌদি, আমার স্পাইসি। আর আমার পেঁয়াজ দেওয়া ম্যাগি পছন্দ। তুমি তো জানো যে আমি ম্যাগির কোম্পানি এই জন্যই জয়েন করেছি যাতে আমি অনেক ম্যাগি বাড়ি আনতে পারি। আমি তো রোজ 50 প্যাকেট ম্যাগি আমার গাড়িতে লুকিয়ে আনি প্রত্যেক দিন। না না, ম্যাগির জন্য ভালোবাসা ঠিক আছে, কিন্তু তার জন্য চুরি করা ঠিক না। যাই হোক, আমি জানতাম আমি একাই ম্যাগির জন্য পাগল, কিন্তু এখানে তো দেখছি তোমরা সবাই পাগল। এই খবর যদি ম্যাগি কোম্পানি জানতে পারে না, তাহলে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদেরই বানিয়ে দেবে। সুকন্যা খুশি হয়ে যায় আর সকাল সন্ধে সে এখন ম্যাগিই বানাতে থাকে। আজকে সবার জন্য মশলা ম্যাগি বানিয়েছি, আর বৌদি কাল কিন্তু পনির ম্যাগি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আর চিন্তা নেই, এবার থেকে আমি এসে গেছি না, সকাল সন্ধে শুধু ম্যাগিই খাওয়াবো। এখন তো শুধু সকাল সন্ধে সবাই ম্যাগিই খেত, এমনকি ওদের বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও ম্যাগি খাওয়াতো, তাই ভয়ে ওদের বাড়ি কোনো গেস্টই আসতো না। ও অঙ্কিতের মা, বৌমা এটা কি এনেছি? ম্যাগি? হ্যাঁ হ্যাঁ, বৌমারও না আমাদের মতো ম্যাগিই পছন্দ। মোলো যা, ভেবেছিলাম নতুন বৌমা এসেছে, বাড়িতে কিছু নতুন রান্না টান্না হবে, কিন্তু দেখছি ওতেই ছাইপাশি খায়। না না, আমি বাড়ি যাচ্ছি। এখানে থাকলে তো তোমরা আমাকে ময়দা খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। এই বলে পিসি অবিলম্বে ওখান থেকে চলে গেলেন। কিন্তু এটা ওদের কাছে কোনো ব্যাপার বলে মনেই হলো না। ওরা ওদের ম্যাগি খাওয়া চালিয়েই যাচ্ছিল।
এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন জানা গেল যে সুকন্যা প্রেগনেন্ট। সত্যি আমি বাবা হব? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে সত্যি যা খবর দিলে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আমি ঠাম্মি। বৌমা, তুমি এখন থেকে নিজের খেয়াল রাখো, আর বাড়ির কাজের জন্য আমরা কাজের লোক রেখে দেব। আর খাবারের জন্য তো কোনো টেনশনই নেই, ম্যাগিই তো বানাতে হবে, সে আমরা বানিয়ে নেব। ছোট অতিথি আসার খবর শুনে সবাই খুব খুশি ছিল। এমনিতেই বাড়িতে সবাই সুকন্যার খুব খেয়াল রাখত, কিন্তু ওদের একটাই খারাপ অভ্যাস ছিল সারাদিন ম্যাগি খাওয়া। তার 2 মাস পর, পেটে ব্যথায় মরে যাচ্ছি মা, কোথায় তুমি? এসো শালিনী, তাড়াতাড়ি এসো। মা গো! মা, এটা তো বৌদির আওয়াজ, তাড়াতাড়ি চলো। ওরা তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখে সুকন্যা পেটে হাত দিয়ে বসে আছে। কি হয়েছে বৌমা? মা, আমার পেটে ব্যথা হচ্ছে আর ব্লিডিংও হচ্ছে। আহা! শালিনী, তাড়াতাড়ি ক্যাব বুক কর, বৌমাকে নিয়ে এখনই হাসপাতালে যেতে হবে। আর তোর দাদাকেও ফোন কর। শালিনী তাড়াতাড়ি ক্যাব বুক করে আর তার সাথে অঙ্কিতকে হসপিটালে আসতে বলে দেয়। এরপর ডাক্তার চেক আপ করে বলল, আই এম সরি, কিন্তু বেশি ম্যাগি খাওয়ার ফলে বাচ্চার মধ্যেও সেটাই গেছে, আর তাই সন্তানটা মারা যায়। আর সুকন্যার বডিতেও ময়দা খাওয়ার ফলে সেই ইমিউনিটিটা নেই যাতে ও বাঁচতে পারত। আপনারা তো জানেনই বেশি ম্যাগি অথবা ময়দা খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয়, কারণ ময়দা আমাদের শরীরে জমে যায়। তাই মাসে 1-2 বার হলে ঠিক আছে, কিন্তু রোজ খাওয়া অত্যন্ত বিপজ্জনক। কি? আমার বাচ্চা? না ডাক্তারে, হতে পারে না। নিজেকে সামলা বাবা। সুকন্যা যখন এই কথা জানতে পারে, ও তো একদম চুপচাপ হয়ে যায়। ও ম্যাগি খাওয়ার এই শাস্তি ভাবে, ও কখনোই সেটা ভাবেনি। ওই দিনের পর পুরো পরিবারই ম্যাগি খাওয়া ছেড়ে দেয়। সবাই মিলে সবজি আর রুটি খেতে শুরু করে, আর অঙ্কিত এখন আর ম্যাগি আনে না। আর এরপর সুকন্যা আবার প্রেগনেন্ট হয়। এইবার ও কোনো রিস্ক নিতে চায়নি, তাই সে নিজের খুব ভালো করে যত্ন নিল, আর তার সাথে শ্বশুরবাড়ির লোকেরাও। আর তার ফলস্বরূপ সে একটি নয়, 2টি যমজ সন্তানের জন্ম দিল, একজন ছেলে আর একজন মেয়ে। এইভাবেই ওদের পরিবারটা সম্পূর্ণ হলো, আর সবাই মিলে একসাথে আনন্দে থাকতে লাগলো। রমেশ তার বিয়েতে সাইকেলে করে যাচ্ছিল, আর বরযাত্রীরা হেঁটে যাচ্ছিল। বিয়ে বিয়ে, আমার গরিব বন্ধুর বিয়ে, সবাই দেখে যাও আজ আমার গরিব বন্ধুর বিয়ে। মেয়ের বাড়ির লোকেরাও গরিবই ছিল, তাই যেমন তেমন করে রমেশ আর মমতার বিয়ে হয়ে গেল। আর পরের দিন যখন রমেশ মমতাকে সাইকেলের সামনের দিকে বসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন মমতা জিজ্ঞেস করলো, রমেশ, এই রাস্তাটা তো স্টেশনের দিকে যাচ্ছে, তোমার বাড়ি কি অনেক দূরে? আমাদের কি ট্রেনে করে যেতে হবে? না না মমতা, তুমি এটাই ধরে নাও যে স্টেশনের পাশেই তোমার শ্বশুর বাড়ি। তাহলে তাড়াতাড়ি চলো না, আমার না শ্বশুরবাড়ি দেখতে খুব ইচ্ছে করছে। কিন্তু মমতা জানতো না যে শ্বশুরবাড়ি দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যাবে। এরপর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার আগে জঙ্গলের মাঝামাঝি যেখানে একটা ট্রেনের বগি দাঁড়িয়েছিল, সেখানে রমেশ তার সাইকেলটা থামালো। কি গো, জঙ্গলের মাঝখানে বগির কাছে সাইকেল কেন থামালে? না না মমতা, এই রেলের বগিটা দেখেছো তো, এটাই তোমার শ্বশুর বাড়ি, এটাই। এই দেখে মমতা অবাক হয়ে গেল। আমি জানতাম যে তুমি পৃথিবীতে একা, কিন্তু তোমার কাছে যে থাকার ঘরও নেই সেটা তো জানতাম না। তুমি এখনো আমার পাশে থাকবে তো মমতা? এটা তুমি কি কথা বলছো? হয়তো আমি প্রথম মেয়ে যার শ্বশুরবাড়ি হবে ট্রেনের বগিতে। তুমি শুধু দেখো, এই ট্রেনের বগিকে আমি এত সুন্দর করে সাজাবো যে রাজপ্রাসাদও হার মেনে যাবে। আরে বাহ, রমেশ তো আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে। ট্রেনের শ্বশুরবাড়িতে খুব মজা হবে। এরপর মমতা বগিটাকে এত সুন্দর করে সাজালো, যেটাকে দেখে মনে হলো একটা ভালো ঘরের মতো। রমেশ ঘরে ঢুকে এসব দেখে অবাক হয়ে গেল। যাই হোক, রাতে ফুলসজ্জার পর ওরা ঘুমিয়ে পড়লো, আর সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়লো। মমতা, আমি স্টেশনে সাফাইয়ের কাজ করি, আমি মাঝে মাঝে আসবো, তোমার সাথে দেখা করে যাব, তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত হয়ে কাজ করো, আর সন্ধেবেলায় তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর রমেশ কাজে চলে গেল। আর এরপর সন্ধেবেলায় রমেশ ফিরে আসার আগে মমতা খাবার বানিয়ে রেখে দিয়েছিল। মমতা, কত মাস চলে গেল, আমি এরকম দৃশ্যের আগে কখনো দেখিনি। আমি যখন কাজ থেকে ফিরতাম তখন আমি নিজেই খাবার বানাতাম আর খেয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু তোমার আশাতে সব বদলে গেল। খাবার খেয়ে দুজনে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তোমার সাথে কি হয়েছিল বলো তো? মমতা, তুমি আমার স্ত্রী, আমার জীবনের সবকিছু জানার তোমার অধিকার রয়েছে।
আজ থেকে কিছু বছর আগে আমি আমার বৃদ্ধ মা বাবার সাথে এখান থেকে 5 কিলোমিটার দূরে চন্দনপুর গ্রামে থাকতাম। আমাদের একটা কাঁচা মাটির বাড়ি ছিল, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকতাম। আমার বাবা চাষবাস করত আর আমিও দিনমজুরের কাজ করতাম। তারপর একদিন বাবার শরীর খুব খারাপ হয়ে গেল। ডাক্তারবাবু বললেন, দেখুন, আমি আপনাদের কতবার বলেছি যে এনাকে হাসপাতালে ভর্তি করুন। এনার ক্যান্সার এখন 2nd স্টেজে চলে গেছে। যদি এনাকে তাড়াতাড়ি হসপিটালে না ভর্তি করা হয় তাহলে এনার প্রাণও যেতে পারে। ডাক্তারবাবু, বাবাকে আজকেই হসপিটালে ভর্তি করে দিন। আমি 2-3 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করে নেব। দেখুন, সবথেকে আগে সমস্ত ফর্মালিটিগুলো পূরণ করতে হবে, ফিস জমা করতে হবে, তারপরেই এনাকে অ্যাডমিট করা যেতে পারে। টাকার জোগাড় হয়ে গেলে বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসবেন। এই বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে গেলেন। বাবা, তুই আর বেকার বেকার চিন্তা করিস না। যার সময় হয়ে আসে ভগবান তাকে ডেকেই নেন। চিন্তা করো না বাবা, আমি প্রধান মশাইয়ের সাথে গিয়ে কথা বলছি। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। মা, তুমি বাবার খেয়াল রাখো, আমি এক্ষুনি আসছি। প্রধান মশাই, আমার বাবার শরীর খুব খারাপ। ওনাকে এক্ষুনি হসপিটালে না ভর্তি করলে ওনার প্রাণও চলে যেতে পারে। আমার এক্ষুনি 10 লাখ টাকা প্রয়োজন, কিছু সাহায্য করুন। দেখছেন মুনিমজি, এর মুখ দেখে তো মনে হচ্ছে এ জীবনে 10 টাকাও দেখেনি, আর এখন 10 লাখ টাকা চাইছে। শোনো ভাই, এত টাকা আমি ধার দিতে পারবো না এখন তোমাকে, যাও। প্রধান মশাই, আপনি আমার ঘর বাড়ি জমি সবকিছু বন্ধক রেখে দিন, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আমি তো এই গ্রামেরই লোক, আপনি তো আমাকে চেনেন, আমি তো আর কোথাও পালিয়ে যাব না। ঠিক আছে, আমি উকিল সাহেবের সাথে কথা বলে তোমাকে 5 দিন পরে ডাকছি। 5 দিন পরে এসে টাকা নিয়ে যেও। প্রধান মশাই, এত সময় নেই, আমায় বাবাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। দেখো, আমাদের উকিল বাবু বাইরে গেছে, উনি ফিরলে তখনই সই হবে আর তখনই তুমি টাকা পেতে পারো। এখন যদি তোমার অত তাড়াই থাকে তাহলে চুরি ডাকাতি যা ইচ্ছে করো। মুনিমজি, এই ভিখারিটাকে এখান থেকে তাড়ান। এরপর প্রধানের লোকেরা ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। এর 5 দিন পর মুনিমজি রমেশকে ডাকলে ও ছুটে জমিদারের বাড়িতে যায়। এরপরও না পড়েই সই করলো আর টাকা নিয়ে চলে এলো। এরপরও বাবাকে হসপিটালে অ্যাডমিট করলো, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম টাকার ব্যবস্থা করে ওনাকে ভর্তি করাতে, কিন্তু আপনারা এতদিন দেরি করলেন। যান, এখন নিয়ে যান এনাকে। বাবা মারা যাওয়ার পর সেই শোকে আমার মাও কিছুদিন পরে মারা গেলেন। তারপর আমি এদিক ওদিক সাফ সাফাইয়ের কাজ শুরু করলাম। ওই বাড়িতে আর আমার থাকতে ভালো লাগতো না। তার 1 মাস পর প্রধান মশাই যখন ওনার উকিলকে পাঠালেন, তখনই আমি বুঝতে পারলাম যে উনি জোচ্চুরি করে আমার ঘর বাড়ি সমস্ত কিছু লিখিয়ে নিয়েছেন। আমার তখন টাকার এত প্রয়োজন ছিল যে আমি কাগজটা না পড়েই তাতে সই করে দিয়েছিলাম। রমেশের এই কথা শুনে মমতার চোখে জল চলে আসে। তুমি চিন্তা করো না, যা হয়ে গেছে তা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু যারা তোমার সাথে অন্যায় করেছে তাদেরকে আমরা উচিত শিক্ষা তো দিতে পারবো। ওই দিন থেকে রমেশ আর মমতা দুজনে মিলে স্টেশনে কাজ করতে লাগলো। ওরা চা আর সিঙ্গারা বিক্রি করতে লাগলো। এরপর ধীরে ধীরে কিছু টাকা জমলে মমতা আর রমেশ ট্রেনের শ্বশুরবাড়ির কিছু দূরে রাস্তার ধারে একটা চা আর সিঙ্গারার দোকান খুললো। এই রাস্তায় দোকান খুলে আপনারা খুব ভালো কাজ করেছেন। এখানে দূর দূর অব্দি কোনো দোকান নেই। আপনাদের জন্য আমাদের মতো পথিকদের খুব সুবিধা হয়েছে। ওরা কিছুদিনের মধ্যেই অনেক টাকা রোজগার করে নিল। একদিন ওদের দোকানে ওই রাস্তায় ডিউটিরত পুলিশ অফিসার এলেন। আপনাদেরকে আমি ট্রেনের বগিতে দেখেছি। আপনাদের কি কোনো ঘরবাড়ি নেই নাকি? এরপর ওরা নিজেদের সমস্ত কথা ওই পুলিশ অফিসারকে জানায়। সব শুনে অফিসার বললেন, আইন অনুযায়ী এখন আপনার জমি আর বাড়ি তো প্রধান মশাইয়েরই, কিন্তু এবার আমি আইনি বুদ্ধি খাটিয়েই আপনার জমি আর বাড়ি আপনাদেরকে আমি ফিরিয়ে দেবো। বৌদি, আশা করছি প্রধান মশাই আপনাকে কখনো দেখেনি। না, আমি কোনোদিন ওই গ্রামে যাইনি। কাল তাহলে আমি সিভিল ড্রেস পরে আপনার সাথে গ্রামে যাব। রমেশ বাবু, আপনি দূরে দাঁড়িয়ে থাকবেন। পরের দিন ওই পুলিশ অফিসার মমতাকে নিয়ে প্রধানের বাড়িতে গেল। প্রধান সাহেব, আমি এই ম্যাডামের ম্যানেজার। আসলে ইনি এই গ্রামে একটা সাবানের ফ্যাক্টরি খুলতে চান। আপনার পারমিশন লাগবে। আপনি পারমিশন দিলে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। ম্যানেজার, একটা কাজ করো, ওনাকে দিয়ে সাইন করিয়ে নাও আর ওনাকে 1 কোটি না 2 কোটি দিয়ে দাও। আর প্রধান লোভে পড়ে গিয়ে না পড়েই কাগজে সাইন করে দিল। ধন্যবাদ প্রধান সাহেব, খুব সহজেই কাজটা হয়ে গেল। আমি ইন্সপেক্টর পান্ডে। রমেশ বাবু, চলে আসুন। তখনই ওখানে রমেশ চলে এলো। কিরে, বেচারা জমি আর বাড়ি ঠকিয়ে নিয়েছিলিস না? আজকে তোর পথেই তোকে শিক্ষা দিলাম আমরা।
আজ এরা এদের জমি বাড়ি সবকিছু ফিরে পেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।